এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্ট নীড় পর্ব 4। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। উমাপদ ভূপতিকে তাহার কাগজের সঙ্গে অন্য 5 রকম উপহার দেবার কথা বুঝাইতেছিল। উপহার যে কি করিয়া লোকসান কাটাইয়া লাভ হইতে পারে তাহা ভূপতি কিছুতেই বুঝতে পারিতেছিল না। চারু একবার ঘরের মধ্যে প্রবেশ করিয়া উমাপদকে দেখিয়া চলিয়া গেল। আবার কিছুক্ষণ ঘুরিয়া ফিরিয়া ঘরে আসিয়া দেখিল দুইজনে হিসাব লইয়া তর্কে প্রবৃত্ত। উমাপদ চারুর অধৈর্য দেখিয়া কোনো ছুতা করিয়া বাহির হইয়া গেল। ভূপতি হিসাব লইয়া মাথা ঘুরাইতে লাগিল। চারু ঘরে ঢুকিয়া বলিল, এখনো বুঝি তোমার কাজ শেষ হয় নাই? দিন রাত ওই একখানা কাগজ নিয়ে যে তোমার কি ঘটে আমি তাই ভাবি। ভূপতি হিসাব সরাইয়া রাখিয়া একটুখানি হাসিল। মনে মনে ভাবিল, বাস্তবিক চারুর প্রতি আমি মনোযোগ দেবার সময় পাই না। বড় অন্যায়। ও বেচারার পক্ষে সময় কাটাবার কিছুই নাই। ভূপতি স্নেহপূর্ণ স্বরে কহিল, আজ যে তোমার পড়া নাই? মাস্টারটি বুঝি পালিয়েছেন? তোমার পাঠশালার সব উল্টো নিয়ম, ছাত্রটি পুঁথিপত্র নিয়ে প্রস্তুত, মাস্টার পলাতক। আজকাল অমল তোমাকে আগেকার মতো নিয়মিত পড়ায় বলে তা বোধ হয় না। চারু কহিল, আমাকে পড়িয়ে অমলের সময় নষ্ট করা উচিত কি? অমলকে তুমি বুঝি একজন সামান্য টিউটর পেয়েছ? ভূপতি চারুর কটিদেশ ধরিয়া কাছে টানিয়া কহিল, এটা কি সামান্য প্রাইভেট টিউটরই হলো? তোমার মতো বৌঠানকে যদি পড়াতে পেতুম তাহলে। চারু, ইস, তুমি আর বলো না, স্বামী হয়েই রক্ষে নেই তো আরো কিছু। ভূপতি ঈষৎ একটু আহত হইয়া কহিল, আচ্ছা, কাল থেকে আমি নিশ্চয়ই তোমাকে পড়াবো। তোমার বইগুলো আনো দেখি, কি তুমি পড়ো একবার দেখে নি। চারু, ঢের হয়েছে, তোমাকে আর পড়াতে হবে না। এখনকার মতো তোমার খবরের কাগজের হিসাবটা একটু রাখবে। এখন আর কোনো দিকে মন দিতে পারবে কিনা বলো। ভূপতি কহিল, নিশ্চয়ই পারবো। এখন তুমি আমার মনকে যেদিকে ফেরাতে চাও সেই দিকেই ফিরবে। চারু, আচ্ছা বেশ, তাহলে অমলের এই লেখাটা একবার পড়ে দেখো কেমন চমৎকার হয়েছে। সম্পাদক অমলকে লিখেছে। এই লেখা পড়ে নবগোপাল বাবু তাকে বাংলার টাস্কিন নাম দিয়েছেন। শুনিয়া ভূপতি কিছু সংকুচিতভাবে কাগজখানা হাতে করিয়া লইল। খুলিয়া দেখিল লেখাটির নাম আষাঢ়ের চাঁদ। গত 2 সপ্তাহ ধরিয়া ভূপতি ভারত গভর্নমেন্টের বাজেট সমালোচনা লইয়া বড় বড় অঙ্কপাত করিতেছিল। সেই সকল অঙ্ক বহুপদ কি কষ্টের মতো তাহার মস্তিষ্কের নানা বিবরের মধ্যে সঞ্চারণ করিয়া ফিরতেছিল। এমন সময় হঠাৎ বাংলা ভাষায় আষাঢ়ের চাঁদ প্রবন্ধ আগাগোড়া পড়িবার জন্য তাহার মন প্রস্তুত ছিল না। প্রবন্ধটি নিতান্ত ছোট নহে। লেখাটি এইরূপে শুরু হইয়াছে, আজ কেন আষাঢ়ের চাঁদ সারা রাতে মেঘের মধ্যে এমন করিয়া লুকাইয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সে কি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঢাকিবার স্থান নেই। ফাল্গুন মাসে যখন আকাশের একটি কোণেও মুষ্টি পরিমাণ মেঘ ছিল না, তখন জগতের চোখের সম্মুখে সে নির্লজ্জের মতো উন্মুক্ত আকাশে আপনাকে প্রকাশ করিতেছিল। আর আজ তাহার সেই ঢল ঢল হাসিখানি শিশুর স্বপ্নের মতো, প্রিয়ার স্মৃতির মতো, শচীর অলোক বিলম্বিত মুক্তার মালার মতো। ভূপতি মাথা চুলকাইয়া কহিল, বেশ লিখেছে, কিন্তু আমাকে কেন? এসব কবিতা আমি কি বুঝি? চারু সংকুচিত হইয়া ভূপতির হাত হইতে কাগজখানা কাড়িয়া লইল। তুমি তবে কি বুঝো? ভূপতি কহিল, আমি সংসারের লোক, আমি মানুষ বুঝি। চারু কহিল, মানুষের কথা বুঝি সাহিত্যের মধ্যে লেখে না? ভূপতি, ভুল লেখে। তাছাড়া মানুষ যখন
সশরীরে বর্তমান, তখন বানানো কথার মধ্যে তাকে খুঁজে বেড়াবার দরকার বলিয়া চারুলতার চিবুক ধরিয়া কহিল, এই যেমন আমি তোমাকে বুঝি, কিন্তু সেজন্য কি মেঘনাথ বোধ কবি কঙ্কন চণ্ডী আগাগোড়া পড়বার দরকার আছে? ভূপতি কাব্য বোঝে না বলিয়া অহংকার করিত, তবু অমলের লেখা ভালো করিয়া না পড়িয়াও তাহার প্রতি মনে মনে ভূপতির একটা শ্রদ্ধা ছিল। ভূপতি ভাবিত, বলিবার কথা কিছুই নাই, অথচ এত কথা অনর্গল বানাইয়া বলা, সে তো আমি মাথা কুটিয়া মরিলেও পারিতাম না। অমলের পেটে যে এত ক্ষমতা ছিল তা কে জানত? ভূপতি নিজের রসগ্রতা অস্বীকার করিত, কিন্তু সাহিত্যের প্রতি তাহার কৃপণতা ছিল না। দরিদ্র লেখক তাহাকে ধরিয়া পড়িলে বই ছাপিবার খরচ ভূপতি দিত, কেবল বিশেষ করিয়া বলিয়া দিত, আমাকে যেন উৎসর্গ করা না হয়। বাংলা ছোট বড় সমস্ত সাপ্তাহিক এবং মাসিক পত্র, খ্যাত অখ্যাত, পাঠ্য অপাঠ্য সমস্ত বই সে কিনিত। বলিত, একে পড়ি না, তার পরে যদি না কিনি তবে পাপ করিব, প্রায়শ্চিত্তও হইবে না। পড়িত না বলিয়া মন্দ বইয়ের প্রতি তাহার লেশমাত্র বিদ্বেষ ছিল না, সেই জন্য তাহার বাংলা লাইব্রেরির গ্রন্থে পরিপূর্ণ ছিল। অমল ভূপতির ইংরেজির প্রুফ সংশোধন কার্যে সাহায্য করিত। কোনো একটা কপির দুর্বোধ্য হস্তাক্ষর দেখিয়া লইবার জন্য সে একতাড়া কাগজপত্র লইয়া ঘরে ঢুকিল। ভূপতি হাসিয়া কহিল, অমল, তুমি আষাঢ়ের চাঁদ আর ভাদ্র মাসের পাকা তালের উপর যত খুশি লেখো, আমি তাতে কোনো আপত্তি করি নে। আমি কোনো স্বাধীনতায় হাত দিতে চাই নে, কিন্তু আমার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ? সেগুলো আমাকে না পড়িয়ে ছাড়বে না। তোমার বৌঠানের এ কি অত্যাচার? অমল হাসিয়া কহিল, তাই তো বৌঠান, আমার লেখাগুলো নিয়ে তুমি যে দাদাকে জুলুম করবার উপায় বের করবে এমন জানলে আমি লিখতুম না। সাহিত্য রসে বিমুখ ভূপতির কাছে আনিয়া তাহার অত্যন্ত দরদের লেখাগুলিকে অপদস্থ করতে অমল মনে মনে চারুর উপর রাগ করিল, এবং চারু তৎক্ষণাৎ তাহা বুঝিতে পারিয়া বেদনা পাইল। কথাটাকে অন্য দিকে লইয়া যাইবার জন্য ভূপতি কহিল, তোমার ভাইটির একটি বিয়ে দিয়ে দাও দেখি, তাহলে আর লেখার উপদ্রব সহ্য করতে হবে না। ভূপতি কহিল, এখনকার ছেলেরা আমাদের মতো নির্বোধ নয়, তাদের যত কবিতা লেখায় কাজের বেলায় সিয়ানা। কই, তোমার দেওয়ারকে তো বিয়ে করতে রাজি করাতে পারলে না? চারু চলিয়া গেলে ভূপতি অমলকে কহিল, অমল, আমাকে এই কাগজের হাঙ্গামাতে থাকতে হয়। চারু বেচারা বড় একলা পড়েছে, কোনো কাজকর্ম নেই, মাঝে মাঝে আমার এই লেখবার ঘরে উঁকি মেরে চলে যায়। কি করবে বলো? তুমি অমল, ওকে একটু পড়াশোনায় নিযুক্ত রাখতে পারলে ভালো হয়। মাঝে মাঝে চারুকে যদি ইংরেজি কাব্য থেকে তর্জমা করে শোনাও তাহলে ওর উপকার হয়, ভালো লাগে। চারুর সাহিত্য বেশ রুচি আছে। অমল কহিল, তা আছে বৌঠান, যদি আরও একটু পড়াশোনা করেন তাহলে আমার বিশ্বাস উনি নিজে বেশ ভালো করে লিখতে পারবেন। ভূপতি হাসিয়া কহিল, ততটা আশা করি নে, কিন্তু চারু বাংলা লেখার ভালো মন্দ আমার চেয়ে বেশি ঢের বুঝতে পারে। অমল, ওর কল্পনা শক্তি বেশ আছে, স্ত্রীলোকের মধ্যে এমন দেখা যায় না। ভূপতি, পুরুষদের মধ্যেও কম দেখা যায়, তার সাক্ষী আমি। আচ্ছা, তুমি তোমার বৌঠানকে যদি গড়ে তুলতে পারো আমি তোমাকে পারিতোষিক দেব। অমল, কি দেবে শুনি? ভূপতি, তোমার বৌঠানের জুড়ি একটি খুঁজে এনে দেব। অমল, আবার তাকে নিয়ে পড়তে হবে? চিরজীবন কি গড়ে তুলতেই কাটাবো? দুই ভাই আজকালকার ছেলে, কোনো কথা তাহাদের মুখে বাঁধে না। বন্ধুরা, গল্প এখানে শেষ নয়, গল্পের আরও পর্ব আসতে থাকবে, তোমরা শুনতে থাকো। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।